সাঙ্গীপানি নদী শান্ত, গভীর, অথচ তার বুকে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। শত বছর ধরে রাতের অন্ধকারে এই নদীর ধারে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। মানুষ হারিয়ে যায়, রহস্যময়ী ছায়া দেখা যায় জলের তলে, আর ভয়ঙ্কর এক গলার আওয়াজ শোনা যায় মাঝরাতে, আমায় ছেড়ে যাস না। রামনগরের মানুষরা জানে, রাত নামলেই এই নদীর পাড়ে পা রাখা মানেই মৃত্যু। কিন্তু কয়েকজন বন্ধু ভুল করল, ওরা চলে গেল সাঙ্গীপানির ধারে। তারপর যা ঘটল তা এতটাই ভয়ঙ্কর যে কেউ বিশ্বাস করতে চাইবে না। তবে তুমি কি বিশ্বাস করবে? সাঙ্গীপানির দানব। রাতের অন্ধকারে বয়ে চলেছে সাঙ্গীপানি নদী। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক আর নদীর জলের মৃদু শব্দ। এই নদীর ধারে কেউ বেশি রাতে আসে না, কেন জানো? কারণ এই নদীতে আছে এক দানব। শুনেছি, এক সময় এই নদীর ধারে একটা গ্রাম ছিল, নাম ছিল রামনগর। সেই গ্রাম আজও আছে, তবে গাছপালার আড়ালে যেন একটা মৃত ভূতের গ্রাম। ঘরবাড়ি আছে, কিন্তু মানুষের বসতি নেই। গ্রামের মানুষরা একে একে উধাও হয়ে গেছে। কেমন করে? সেই রাতে অমিত, সাগর, বিকাশ আর রাহুল, 4 বন্ধু মিলে গিয়েছিল সাঙ্গীপানির ধারে। ওরা মজা করবে, গল্প করবে, আর একটু ভয়ও পাবে। কারণ ওরা জানতো, এই নদীর ধারে রাতে থাকাটা বোকামি। রাত তখন প্রায় 12টা, ঠান্ডা বাতাস বইছে, নদীর জল কালো হয়ে উঠেছে। হঠাৎ বিকাশ বলল, শোন, কোথাও কেউ গুনগুন করে গান গাইছে না? সবাই চুপ। দূর থেকে সত্যিই এক অদ্ভুত গলার আওয়াজ আসছে, যেন একটা নারী কণ্ঠ, তবে অস্বাভাবিক রকমের গভীর। রাহুল একটু হাসল, ধুর, নদীর ধারে বাতাসের সঙ্গে আওয়াজ হয়, তোরা ভয় পাস না। তবে সাগর বলল, না রে, আমি ঠিক শুনতে পাচ্ছি, গানের আওয়াজ আসছে নদীর দিক থেকে। জলের তলা থেকে তাকিয়ে আছে কিছু। বিকাশের সাহস বেশি, সে নদীর পাড়ে নেমে দেখল জলের মধ্যে যেন কিছু একটা ভেসে আছে। এখানে কেউ আছে? বিকাশ চিৎকার করল। এক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। গানের আওয়াজ বন্ধ, বাতাস থেমে গেল, শুধু নদীর জলে ছোট ছোট ঢেউ উঠছে। হঠাৎ একটা হাড়হিম করা আওয়াজ, তোরা এখানে কেন এসেছিস? 4 জনের শরীর অবশ হয়ে গেল। সাগর কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, চল পালি। কিন্তু বিকাশ যেন জমে গেছে, ওর চোখ নদীর জলে আটকে আছে। জলের নিচ থেকে 2টো বড় বড় চোখ ওদের দিকে তাকিয়ে আছে। আর পরের মুহূর্তেই নদীর জল তীব্র স্রোতের মতো ওদের দিকে ছুটে এল। বিকাশ চিৎকার করল, ওরে বাঁচা, এইটা মানুষ না, এটা কিছু অন্য কিছু। সবাই ছুটতে লাগলো, কিন্তু বিকাশ পড়ে গেল। সাঙ্গীপানির জল ওকে এক ঝটকায় টেনে নিল নদীর মাঝে। সাগর, অমিত, রাহুল হতভম্ব হয়ে দেখল, জলের নিচ থেকে একটা বিশাল হাত উঠে এল। হাত? না, ওটা হাত না, ওটা একটা কঙ্কালের মতো বিশাল কিছু। ওদের চোখের সামনে বিকাশের শরীর নদীর জলে মিলিয়ে গেল এক নিমেষে। সাগর, অমিত আর রাহুল দৌড়ে গ্রামে ফিরে এল। ওরা এত ভয় ছিল যে কিছু বলতেও পারছিল না। গ্রামের এক বৃদ্ধ, গঙ্গা কাকু, ওদের দেখে বলল, তোরা নদীর ধারে গিয়েছিলি? বলেছিলাম না, রাত হলে ওখানে যাস না। অমিত কাঁদতে কাঁদতে বলল, বিকাশকে টেনে নিয়ে গেছে ওই নদীর দানব। গঙ্গা কাকু একটা দীর্ঘশ্বাস ফেললেন। বলি, তোদের কি বলেছিলাম? এই নদীর নিচে আছে এক অশরীরী। ওরা জল থেকে উঠে আসে, যারা ওদের জায়গায় যায় ওদের নিয়ে চলে যায়। সাগর বলল, ওরা মানে? দানবটাকে? গঙ্গা কাকু ফিসফিস করে বললেন, অনেক বছর আগে এই নদীর ধারে একটা গোপন তান্ত্রিকের আস্তানা ছিল। তারা জলদেবতার পূজা করত, কিন্তু একদিন গ্রামের লোকজন সেই তান্ত্রিকদের মেরে ফেলে। অভিশাপ লেগে যায়। তারপর থেকে যারা রাতের বেলা ওখানে যায় তারা ফেরে না। 3 বন্ধু সেই রাতে ঘুমাতে পারল না, কিন্তু রাত 3টের দিকে ওরা শুনতে পেল বিকাশের গলা, তোরা কোথায়? আমায় বাঁচা, আমি এখনো নদীর ধারে। রাহুল দরজা খুলতে যাবে, কিন্তু গঙ্গা কাকু ওদের থামিয়ে দিলেন। ওটা বিকাশ না, ওটা সাঙ্গীপানির দানব। সকাল হলে গ্রামের লোকেরা নদীর ধারে গেল, কিন্তু বিকাশের কোনো চিহ্ন নেই, কেবল নদীর পাড়ে একজোড়া বড় বড় পায়ের ছাপ। সে ছাপ মানুষের না, সে ছাপ দানবের। সেই রাতের পর থেকে রাহুল, সাগর আর অমিতের জীবনে স্বাভাবিকতা বলতে কিছু রইল না। বিকাশ হারিয়ে গেছে, গ্রামের মানুষদের চোখে আতঙ্ক। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, রাত বাড়লেই কেউ একজন দরজায় ধাক্কা দেয়। ঠক ঠক ঠক। 3 জন একসঙ্গে ঘরের কোণে চুপ করে বসে থাকে। কেউ দরজা খুলতে চায় না, কিন্তু সেই আওয়াজ থামে না। তোরা এখানে আছিস, আমায় একা রেখে দিলি। বিকাশের গলা,
কিন্তু এ কিভাবে সম্ভব? বিকাশ তো ডুবে গিয়েছে নদীতে। তাহলে একদিন রাতে রাহুল আর থাকতে পারল না। দেখ, যদি সত্যিই বিকাশ হয়, যদি ও বেঁচে থাকে। সাগর আর অমিত একসঙ্গে মাথা নাড়ল। না, দরজা খুলবি না। কিন্তু রাহুল কথা শুনল না। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়াল কপাটের দিকে। খোল! একটা বিকট আওয়াজ হলো। দরজাটা এক ধাক্কায় খুলে গেল। কিন্তু বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়া বইছে আর কাদায় ভেজা পায়ের ছাপ। সেই ছাপ বাড়ির ভেতরে ঢুকছে। হঠাৎ রাহুলের চোখ কেমন ফ্যাকাশে হয়ে গেল, যেন সে কিছু শুনতে পাচ্ছে যা বাকিরা শুনতে পাচ্ছে না। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল বাইরে, তারপর ধীরে ধীরে হাঁটতে লাগলো নদীর দিকে। রাহুল, কোথায় যাচ্ছিস? সাগর আর অমিত ওর হাত ধরে টান দিল, কিন্তু না, ওর শরীর একটুও নড়ছে না, যেন কেউ ওকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, শোন, বিকাশ ডাকছে, ওকে ফেলে আসতে পারবো না। তবে এইবার দরজার বাইরে থেকে একটা গা ছমছমে গলার আওয়াজ এল, হা 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 হা, তোরা আর ফিরবি না। এক ঝটকায় রাহুলের শরীর শূন্যে উঠল, কেউ যেন অদৃশ্য হাত দিয়ে ওকে টানছে। সাগর, অমিত কিছু বুঝে ওঠার আগেই ওদের সামনে রাহুলকে নিয়ে ছিটকে গেল শূন্যে, সরাসরি নদীর দিকে। সাগর, অমিত পাগলের মতো দৌড়ে গেল পেছনে। কিন্তু নদীর ধারে পৌঁছে ওরা দেখল নদীর জল একদম শান্ত, রাহুলের কোনো চিহ্ন নেই। 3 দিন কেটে গেল, কেউ জানল না রাহুল কোথায়। তারপর এক রাত অমিতের ঘুম ভেঙে গেল, কারণ তার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ঠক ঠক ঠক। অমিত, দরজা খোল, তোরা আমায় ছেড়ে এলি কেন? বিকাশের পর রাহুল, এবার কি তবে অমিত? কে জান, তুমি চাইলে গল্পটা আরও বড় করা যায়, আরও টুইস্ট দেওয়া যায়। বলো কেমন লাগলো? অমিত দরজার সামনে দাঁড়িয়ে, বুক ধড়ফড় করছে। ঠক ঠক ঠক। অমিত, দরজা খোল, তোরা আমায় ছেড়ে এলি কেন? বিকাশের পর রাহুল, এবার কি তবে অমিত? ঘরের ভেতর সাগর চিৎকার করে বলল, দরজা খুলবি না। ও রাহুল না। কিন্তু অমিত যেন শোনাই পেল না। ধীরে ধীরে হাত বাড়াল দরজার দিকে। হঠাৎ জানলার বাইরে দিয়ে এক ঝলক দেখতে পেল, নদীর ধারের কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে বিকাশ আর রাহুল। কিন্তু ওদের চোখ দুটো কালো, ফাঁকা, একদম মৃত মানুষের মতো। তোরাও আমাদের সঙ্গে চল। এক ভয়ঙ্কর ঝড়ের মতো কিছু একটা এসে দুমড়ে দিল ঘরের দরজা। সাগর আর অমিত একসঙ্গে ছিটকে পড়ল মাটিতে। বাইরে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি, চোখ নেই, মুখ নেই, শুধু একটা কালো অন্ধকারময় আকৃতি। সেই ছায়া হাত বাড়াল। এরপর কি হবে? তারা কি বেঁচে ফিরতে পারবে, নাকি সাঙ্গিপানির দানব তাদেরও টেনে নিয়ে যাবে অজানা জগতে? সাঙ্গিপানির দানব।